গোপন ভয়ঙ্কর ঝড় চলছে পানির নিচে, দ্রুত বরফ গলে বাড়ছে সাগরের উচ্চতা, তলিয়ে যেতে পারে বহু উপকূলীয় এলাকা। ডুববে কি বাংলাদেশ? ইসরায়েলি হামলার সাথে প্রচণ্ড শীত, ভারী বৃষ্টি আর বন্যায় একেবারে নাজুক অবস্থা গাজাবাসীর। কোথায় গিয়ে শেষ রক্ষা হবে তাদের? জীবন্ত মানুষ আগুনের ছাইয়ের নিচে চাপা পড়ে পাথর হয়ে গিয়েছিল পাপের শহরে। মাত্র কয়েক ঘন্টায় সব শেষ। আল্লাহর গজব ছিল কি সেটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গোপন এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে বরফে ঢাকা পানির নিচে। চোখে দেখা না গেলেও দক্ষিণ মেরুর বরফের নিচে ঘটছে ভয়াবহ এক পরিবর্তন। বিজ্ঞানীরা জানিয়েছেন পানির নিচে দ্রুত তৈরি হওয়া ছোট ছোট ঘূর্ণি পাইন আইসল্যান্ড ও থোয়াইটস হিমবাহের বরফকে ভেতর থেকে গলিয়ে ফেলছে। ফলে কয়েক ফুট বেড়ে যেতে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলে পানিতে তলিয়ে বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে বহু উপকূলীয় শহর। এমনকি বাংলাদেশেও পড়বে ভয়াবহ প্রভাব। এই নীরব যুদ্ধে কি মানুষ হেরে যাবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অ্যান্টার্কটিকার লাখ লাখ টন বরফের নিচে চলছে নীরব এক তাণ্ডব। পানির অদৃশ্য ঘূর্ণিঝড় প্রতি মুহূর্তে বদলে দিচ্ছে সমুদ্রতলের তাপমাত্রা। এসব মাইক্রোঝড়ের একের পর এক আঘাতের কারণে দ্রুত গলে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক হিমবাহ। বিজ্ঞানীরা বলছেন পাইন আইসল্যান্ডস ও থোয়াইটস হিমবাহের নিচে ঢুকে জমাট বরফকে ভেতর থেকে ভেঙে ফেলছে অসংখ্য ক্ষুদ্র ঘূর্ণি। বিশাল দুই হিমবাহের মধ্যে থোয়াইটস বা ডুমসডে গ্লেসিয়ার ধ্বংস হয়ে গেলে হু হু করে বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এর ফলে পানির নিচে ডুবে গিয়ে বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে বহু উপকূলীয় শহর। এমনকি বাংলাদেশেও পড়বে ভয়াবহ প্রভাব। কিন্তু কেন চলছে পানির নিচের নীরব এই যুদ্ধ? দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল উষ্ণতায় সমুদ্রের জমাট বরফের প্রধান শত্রু। কিন্তু নতুন গবেষণায় উঠে এসেছে নাটকীয় তথ্য। বিজ্ঞানীরা বলছেন দ্রুত বরফ গলার পেছনে অন্যতম দায়ী হল পানির নিচের ঘূর্ণি। বিশেষজ্ঞরা তুলনা দিয়ে দেখিয়েছেন কফিতে দুধ ঢাললে যেমন ছোট ঘূর্ণি তৈরি হয়, ঠিক তেমনি উষ্ণ আর ঠান্ডা পানির সংঘর্ষে তৈরি হয় এসব জলের ঝড়। ঘূর্ণির শক্তি সাধারণভাবে দেখা না গেলেও বরফের নিচে এদের তাণ্ডব হয়ে উঠতে পারে অনেক ভয়ঙ্কর। বরফের খাঁজ কাটা অংশ আর সমুদ্রতলের মাঝখানে আটকে গিয়ে এসব ঘূর্ণি সাগরের গভীর থেকে গরম পানি টেনে উপরে আনে, আর সেই উষ্ণ পানি বরফে আঘাত করলেই শুরু হয় গলে যাওয়া। মাত্র ৯ মাসে দক্ষিণ মেরুতে বরফ গলার মোট পরিমাণের ২০% ঘটেছে এই ঝড়ের কারণে। নতুন গবেষণায় দেখা গেছে ক্ষুদ্র ঘূর্ণিঝড়ই এখন বরফ ভাঙার সবচেয়ে বড় খেলোয়াড়। সেই সাথে এর কারণে তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক দুষ্টচক্র। এই ঝড় বরফ গলিয়ে ঠান্ডা মিঠা পানি সমুদ্রে ছাড়ে। সেই পানি আবার গভীরের নোনা পানির সঙ্গে ধাক্কা খেয়ে নতুন নতুন ঝড় তৈরি করে। ঝড় যত বাড়ে ততই বাড়ে বরফ গলার পরিমাণ। গবেষকেরা বলছেন পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই চক্র আরও হিংস্র হবে। বরফের বিশাল বিশাল দেয়ালই এখন পৃথিবীর শেষ ভরসা, কারণ এরাই বড় হিমবাহকে দ্রুত ধসে পড়া থেকে আটকে রাখে। এসব বরফের দরজা ভেঙে গেলে থোয়াইটস বা ডুমসডে গ্লেসিয়ার একাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াবে ২ ফুটের বেশি। আর পুরো অ্যান্টার্কটিকার বরফ ব্যবস্থা ভেঙে পড়লে ১০ ফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের পানি। তখন বিশ্বের বিভিন্ন দেশের উপকূলীয় শহরগুলোকে আর বাঁচানো যাবে না। দক্ষিণ মেরু নিয়ে চরম আশঙ্কা থাকলেও বিজ্ঞানীদের কাছে অ্যান্টার্কটিকার ক্ষুদ্র পানির ঝড় নিয়ে অনেক কিছু এখনও অজানা। বরফের নিচে সরাসরি গবেষণা করা মোটেও সহজ না। সে কারণে কৃত্রিম মডেলের উপরেই নির্ভর করতে হচ্ছে গবেষকদের। কিন্তু যতটুকু জানা যাচ্ছে সেটা স্পষ্ট, সাগরের এসব ক্ষুদ্র ঘূর্ণি মোটেও তুচ্ছ নয়, বরং মানুষের দৃষ্টির অগোচরে বরফের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে এসব মাইক্রো ঝড় বদলে দিচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলি হামলার মাঝেই এবার ঘূর্ণিঝড় বায়ুরনের তাণ্ডব আর কনকনে শীতের কারণে ভয়াবহ দুর্ভোগে ফিলিস্তিনের গাজার বাসিন্দা। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে শত শত তাঁবু। আবারও সব হারিয়ে নিঃস্ব ৮ লাখের বেশি ফিলিস্তিনি। সাথে কনকনে শীতের থাবা যোগ হয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে ইসরায়েলি বাধায় ত্রাণ প্রবেশের সুযোগ কম থাকায় খাবারের পাশাপাশি শীত আর বন্যায়
মৃত্যুর মুখে সৌভাগ্যক্রমে এখনও বেঁচে থাকা গাজাবাসী। শুক্রবার থেকে গাজায় আরও ভারী বৃষ্টিপাতের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল থেকে কয়েকশো পরিবার শহরের দিকে ছুটছে। কিন্তু সেখানেও কি শেষ রক্ষা হবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ঘূর্ণিঝড় বায়রনের প্রভাবে 8.5 লাখের বেশি ফিলিস্তিনি প্লাবিত হওয়ার শঙ্কায় আছে। শীতে জবুথবু গাজাবাসী গত কয়েকদিন ধরে বায়রনের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে ভয়াবহ দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজার শত শত তাঁবু। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আল মাওশি, আল বর্ষা, আল বরাকে এলাকার বাসিন্দারা। বন্যার ঝুঁকিতে 3,500 ফিলিস্তিনি শহরে আশ্রয় নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে শুক্রবার গাজায় ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, তীব্র বাতাস এবং শিলাবৃষ্টি হতে পারে। এই আতঙ্কে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল থেকে শহরের দিকে ছুটছে কয়েকশো পরিবারের হাজারো ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় চলছে ইসরায়েলি হামলা। এর মধ্যে বায়রনের প্রভাবে গাজায় নতুন করে ব্যাপক বিপর্যয় ডেকে আনবে শঙ্কা জাতিসংঘের। মানবিক কর্মীদের তথ্য মতে তাঁবু এবং পানীয় পয় নিষ্কাশন ব্যবস্থা মোতায়েনে সরঞ্জাম প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা থাকায় পরিস্থিতি আরও নাজুক। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি এ কারণে অত্যন্ত দুর্বল। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের পাশাপাশি ত্রাণ প্রবেশে নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। আমাদের পরিস্থিতি খুবই বেদনাদায়ক। আমাদের তাঁবুর চারপাশে প্লাবিত হয়েছে, তাঁবুর ভেতরে একটি বিছানাও নেই। পরিস্থিতি বর্ণনা করার মতো না। এই পানির সাথে যুদ্ধ করা ব্যতীত আমাদের কিছুই করার নেই। পানিতে তাঁবুগুলো ভেসে যাচ্ছে, আমাদের নিচে বিছানা করে ঘুমোতে হয়। সব ভিজে গেছে। আমরা বিশ্ববাসীকে বলবো, আমাদের দেখেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমাদের নেই। রাফা শহরের ফিলিস্তিনিরা বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে এবং অনেকে আটকা পড়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স আটকে পড়াদের উদ্ধারে এগিয়ে এসেছে। উদ্ধারকারী সংস্থাটি বলছে, সীমিত সম্পদ এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও তারা নিরলসভাবে কাজ করছে। যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সব ডুবে যাবে। আমরা তো এমনিতেই নিচু এরিয়াতে বসবাস করি। ক্যাম্পগুলো অনেক নিচু স্থানে। বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টার বিষয় না। আমরা জানি না ঠিক কবে এই দুর্ভোগ থেকে রক্ষা পাবো। শুধু আল্লাহই ভালো জানেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এইদিকে ফিলিস্তিনিদের একেবারে মুছে ফেলার আহ্বান জানিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরে চরম বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ আইন প্রণেতা। তার এই উস্কানিমূলক মন্তব্যকে ফিলিস্তিন ও মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার আহ্বান হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্রের আরব আমেরিকান কমিউনিটি ও সংগঠনগুলো? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। এবার ফিলিস্তিনিদের নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্রতিনিধি পরিষদের সদস্য প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ র্যান্ডি ফাইন। ফিলিস্তিনিদের একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার এই বক্তব্যকে গণহত্যার আহ্বান জানানোর শামিল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ এই রিপাবলিকান রাজনীতিক আরও বলেছেন, এ ধরনের বক্তব্যের কারণে কেউ তাকে ইসলাম বিদ্বেষী বললেও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেন না তিনি। কংগ্রেসে এক শুনানিতে ফিলিস্তিন ইসরায়েলিদেরই এমন অবস্থান নিয়ে ফাইন বলেন, বর্ণ বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা যেতে পারেন না। তার এই বক্তব্য একেবারেই সঠিক নয়। বাস্তবে ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তার কারণে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি শহরগুলোতে প্রবেশ না করতে সতর্কতামূলক নোটিশ টানিয়ে রাখে। কংগ্রেসের শুনানিতে ফাইন জায়নিস্ট অর্গানাইজেশন অব আমেরিকার প্রেসিডেন্ট মর্টন ক্লেইনকে বলেন, যখন আপনাকে সেই সব মানুষের মুখোমুখি হতে হয় যারা প্রতিনিয়ত ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস চায়, তাদের সাথে আপনি কিভাবে শান্তি আনবেন? এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সমাধান খোঁজা কি আদৌ সম্ভব, নাকি অন্য কোনো পথ ভাবতে হবে? জবাবে ক্লেইন মত দেন, ইসলামের ভেতরে সংস্কারের প্রয়োজন আছে এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া জরুরি। অনেকেই এসব কথা বলতে ভয় পান, কারণ তাদের ইসলাম বিদ্বেষী বলা হতে পারে। এর পরপরই ফাইন ক্লেইনকে বাধা দিয়ে বলেন, আমি এসব পরোয়া করি না। যারা আপনাকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে শান্তি স্থাপন করা যায় কিভাবে? আমার মনে হয় আগে তাদের মুছে ফেলতে হবে। ফাইনের গণহত্যার উস্কানিমূলক এমন ভয়াবহ কথার তীব্র সমালোচনা আসছে বিভিন্ন মহল থেকে। তার বক্তব্যের কঠোর সমালোচনা করে আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটির নির্বাহী পরিচালক আবেদ আয়ুব বলেছেন, ফাইন যেন নেতানিয়াহুরই এক সস্তা সংস্করণ। আমেরিকার স্বার্থের চেয়েও ইসরায়েলের স্বার্থ তার কাছে আগে।
ইউএস প্যালেস্টিনিয়ান কমিউনিটি নেটওয়ার্কের ন্যাশনাল চেয়ার হাতেম আবুদায়ে বলেন, কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা কিংবা ট্রাম্প নিজেও ফাইনের বক্তব্যের কোনো নিন্দা না জানানো উদ্বেগজনক। একজন নির্বাচিত প্রতিনিধির মুখ থেকে এমন চরম বিদ্বেষমূলক কথাবার্তা শোনা অত্যন্ত লজ্জাজনক। আবুদায়ে আরও বলেন, ট্রাম্পের শাসনামল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ঘৃণা বিদ্বেষ ছড়ানো স্বাভাবিক হয়ে গেছে। র্যান্ডি ফাইন তারই আরেকটি নজির। এর আগেও নানা সময়ে কট্টর ইহুদিবাদী র্যান্ডি ফাইন মুসলিম ও ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত অনেক কথাবার্তা বলেছেন। 2021 সালে সামাজিক মাধ্যমে মৃত এক ফিলিস্তিনি শিশুর ছবিযুক্ত পোস্টে তিনি লেখেন, খুব ভালো, ছবিটির জন্য ধন্যবাদ। এবছর শুরুর দিকে গাজায় দুর্ভিক্ষের খবরের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ওরা অনাহারে মরুক। শুধু এসবই নয়, গত বছর ফিলিস্তিনি এক অধিকার কর্মী ইসরায়েলি সেনাদের হাতে নিহত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ফাইন বলেছিলেন, পাথর মারলেই গুলি খেতে হবে, একজন মুসলিম সন্ত্রাসী কমবে, চালাও গুলি। অনেক সমালোচকের মতে ফাইন এতটাই কট্টর ইহুদিবাদী এবং ইসরায়েলের অগ্রাধিকার তার কাছে এতটাই বেশি যেন সে যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের প্রতিনিধি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। $10 লাখ দিলেই মিলবে দ্রুত আমেরিকার ভিসা, এমনকি নাগরিকত্বের সুযোগও। কারণ অবশেষে চালু হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত গোল্ড কার্ড। তবে এই কার্ড নিয়ে এত সমালোচনা কেন? ধনীদের জন্য সুযোগ তৈরি হলেও সাধারণ অভিবাসীদের জন্য কেন আরও কঠোর হচ্ছে আমেরিকার নিয়মকানুন? ট্রাম্পের গোল্ড কার্ড আসলে কাদের জন্য? এতে কি বদলাবে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি? শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্ট। অবশেষে চালু হলো ট্রাম্পের বহুল আলোচিত গোল্ড কার্ড। মাত্র $10 লাখ দিতে পারলেই মিলবে দ্রুত মার্কিন ভিসা, এমনকি নাগরিকত্বের সুযোগ। কিন্তু কেন এই সিদ্ধান্ত, আর কেনই বা বাড়ছে বিতর্ক? 11 ডিসেম্বর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নতুন চালু করা এই কার্ড যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ। অফিসিয়াল ওয়েবসাইট বলছে, এর মাধ্যমে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করতে পারবে। ট্রাম্প গোল্ড কার্ড পেতে খরচ করতে হবে $10 লাখ। আর কোনো প্রতিষ্ঠান যদি নিজেদের জন্য কোনো কর্মীকে স্পন্সর করতে চায়, তাহলে কোম্পানিকে ব্যয় করতে হবে $20 লাখ। তার উপর বাড়তি ফিও দিতে হবে। গোল্ড কার্ডের পাশাপাশি অচিরেই চালু হতে পারে আরও ব্যয়বহুল প্ল্যাটিনাম কার্ড, যার জন্য প্রতিজন ভিসা প্রার্থীকে দিতে হবে $50 লাখ। এই কার্ডধারী পাবেন বিশেষ কর ছাড়। তবে প্ল্যাটিনাম কার্ডের আবেদন করতে হলে শুরুতেই দিতে হবে $15,000 নন রিফান্ডেবল প্রসেসিং ফি। গোল্ড কার্ড কর্মসূচি ঘোষণা হতেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ডেমোক্র্যাটদের অভিযোগ, এটি অর্থের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা। এর সুবিধা পাবে শুধুমাত্র সুপার রিচ বা অতি ধনী ব্যক্তিরা। গ্রিন কার্ডধারী অভিবাসীরা সাধারণত 5 বছর পর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প শুরুতে এটিকে গ্রিন কার্ডের বিকল্প হিসেবে দেখালেও এখন তিনি বলছেন, গোল্ড কার্ড কেবল উচ্চ পর্যায়ের পেশাজীবীদের জন্য। ট্রাম্প যতই সাফাই দেন না কেন, সমালোচনা বাড়ছে আরেকটি কারণে। একদিকে ধনীদের জন্য গোল্ড কার্ড দিচ্ছে মার্কিন সরকার, অথচ অন্যদিকে সাধারণ অভিবাসীদের জন্য পাল্লা দিয়ে বাড়ছে কঠোরতা। সাম্প্রতিক সময়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের 19টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বন্ধ রাখা হয়েছে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া। আমেরিকান ড্রিম একসময় বিশ্বজুড়ে ছিল আকর্ষণীয় এক নতুন জীবনের হাতছানি, কিন্তু এখন সেই স্বপ্ন যেন টাকার কাছে বাঁধা। ট্রাম্পের গোল্ড কার্ড কি সত্যি বিশ্বসেরা মেধাবীদের আকর্ষণ করবে, নাকি আরও স্পষ্ট করবে সামাজিক বৈষম্য? সেটা সময়ই বলে দিবে। শাহরিয়া আমান সানি, বাংলা ভিশন। এদিকে আরও কড়াকড়ি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ। অন্তত 42টি দেশের নাগরিকদের কাছে চাওয়া হতে পারে তাদের বিগত 5 বছরের সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ডের ফিরিস্তি। নতুন নিয়মে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্যের লম্বা তালিকা চাওয়া হতে পারে, যেখানে সামাজিক মাধ্যমের ইতিহাস ছাড়াও থাকবে 5 থেকে 10 বছর ব্যবহার করা ইমেইলের ঠিকানা, ফোন নম্বর, বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন ও সন্তানের নাম, জন্ম তারিখ,
বাসস্থান ও জন্মস্থানের তথ্য। বিশ্লেষকদের ধারণা, ডিজিটাল গোপনীয়তা হস্তক্ষেপের কারণে ক্ষুণ্ণ হতে পারে ব্যক্তিগত অধিকার। 2026 সালে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ ও 2028 সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক টুর্নামেন্টের আগে এমন কড়াকড়ি আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট DHS উত্থাপিত প্রস্তাবটি পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে ভিসামুক্ত ভ্রমণকারীরাও এর আওতায় পড়বেন। এটি কার্যকর হলে EST এর মাধ্যমে ভিসা ছাড়া 90 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাওয়া পর্যটকদেরও বিগত 5 বছরের সোশ্যাল মিডিয়া কার্যক্রম তুলে ধরতে হবে। বর্তমানে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাওয়ার দেশের আবেদনকারীদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন ESTA কর্মসূচিতে $40 সাথে অল্প কিছু তথ্য দিতে হয়। সম্ভাব্য পাল্টাপাল্টি হামলার আশঙ্কার মধ্যেই এবার ভেনেজুয়েলা তেলবাহী জাহাজের দখল নিয়েছে মার্কিন বাহিনী। একে জলদস্যুতা বলছে কারাকাস। এমন অবস্থায় ভেনেজুয়েলার আকাশসীমায় ঢুকে টহল দিয়েছে মার্কিন যুদ্ধবিমানের বহর। ভেনেজুয়েলার সাথে পাল্টাপাল্টি হুমকিতে থমথমে উত্তেজনার মধ্যে বুধবার তেলবাহী জাহাজটিতে হানা দেয় মার্কিন বাহিনী। অপরিশোধিত তেল ছিল ওই জাহাজে। প্রতিরক্ষা বিভাগের সহায়তায় কোস্টগার্ড, FBI, হোমল্যান্ড সিকিউরিটি এই অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। সামাজিক মাধ্যম X হ্যান্ডেলে দাবি করেছেন রাশিয়া ও ইরানের মধ্যে তেল পরিবহনের অভিযোগে জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা জাহাজটি আয়তনের দিক থেকে অনেক বড়। জাহাজের থাকা তেল যুক্তরাষ্ট্রে রেখে দেবে বলেও জানিয়েছেন তিনি। একে আন্তর্জাতিক জলদস্যুতা বলে তীব্র নিন্দা জানিয়েছেন কারাকাস। ভেনেজুয়েলার মার্কিন উপনিবেশ স্থাপন করে তেলের ভান্ডার হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী পুয়ের্তো রিকো আর আর্জেন্টিনার প্রেসিডেন্টকে। এদিকে ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান টহল দেওয়ার অভিযোগ স্বীকার করেছে হোয়াইট হাউস। জানানো হয়েছে দুটি F-18 বিমান অন্তত 40 মিনিট ভেনেজুয়েলার আকাশসীমার ভেতরে ছিল। মিলিয়ন মিলিয়ন টন উত্তপ্ত ছাই, গ্যাস আর লাভার নিচে হঠাৎ চাপা পড়ে মুছে গিয়েছিল ইতালির পাপের শহর পম্পেই নগরী। মাত্র কয়েক ঘন্টায় উৎসবে মেতে থাকা শহর পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। নগরের ঘরবাড়ি, মানুষজন, এমনকি পশু পাখিও উত্তপ্ত ছাই আর লাভার নিচে চাপা পড়ে। পরে ধীরে ধীরে সেই ছাই জমাট বেঁধে পরিণত হয় পাথরে। কেন হঠাৎ এমন হয়েছিল? ধারণা করা হয় শহর জুড়ে ছিল মদের বার, পতিতালয়, আর এসব কারণে মহান আল্লাহর গজব নাজিল হয়ে করুণ পরিণতি হয়েছিল শহরটিতে। পাথর হয়ে যাওয়া এই পম্পেই নগরী নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। প্রাচীন এক জনপদ যার সব বাসিন্দারা পাথরে পরিণত হয়েছিল। বলছি ইতালির বিখ্যাত পম্পেই নগরীর কথা। প্রচণ্ড রকমের পাপে ডুবে থাকা এই জাতি কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু কেন? এটি কি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব? কি বলা আছে পবিত্র কোরআনে? ধারণা করা হয় বর্তমান ইতালির দক্ষিণে মাউন্ট ভিসুভিয়াসের পাদদেশে খ্রিস্টীয় প্রথম শতকে গড়ে উঠেছিল পম্পেই নগরী। পরবর্তীতে শহরটি চলে যায় রোমান সভ্যতার দখলে। রোমানরা পম্পেই দখল করার পরে তাদের সংস্কৃতির প্রভাব পড়তে থাকে শহরটিতে। ধীরে ধীরে শহরে গড়ে ওঠে ছোট বড় বিভিন্ন আকারের মদের বার, পতিতালয় আর গ্ল্যাডিয়েটর ম্যাচ। শহরটিতে ধীরে ধীরে বাড়তে থাকে অবাধ যৌনাচার। পম্পেই ট্যুরস.it এর তথ্য মতে শহরটিতে অন্তত 25টি আলাদা আলাদা পতিতালয়ের সন্ধান পাওয়া যায়। এছাড়াও শহরের বিভিন্ন দেয়ালে বেশ কিছু খোলামেলা চিত্রও দেখা যায়। সে সময় গ্ল্যাডিয়েটর খেলাটিও বেশ জনপ্রিয় ছিল শহরটিতে, যেখানে একটি স্টেডিয়ামের মতো জায়গায় একজন মানুষ আর তার বিপরীতে আরও একজন মানুষ অথবা হিংস্র বাঘ বা সিংহ ছেড়ে দেওয়া হতো। মানুষে মানুষে বা মানুষে পশুতে হওয়া এই যুদ্ধে যে জীবিত থাকত সেই হতো চ্যাম্পিয়ন, আর জনগণ সেই স্টেডিয়ামের চারদিকে বসে উপভোগ করত এই মৃত্যুর খেলা। 79 খ্রিস্টাব্দের কোনো এক সকালবেলা হঠাৎ জেগে ওঠে ঘুমন্ত ভিসুভিয়াস আগ্নেয়গিরি। কিছু বুঝে ওঠার আগেই মিলিয়ন মিলিয়ন টন উত্তপ্ত ছাই, গ্যাস আর লাভা আছড়ে পড়ে পম্পেইর উপর। কয়েক ঘন্টার ব্যবধানে উৎসবে মেতে থাকা এক শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। নগরীর ঘরবাড়ি, মানুষজন, এমনকি পশু পাখিও উত্তপ্ত ছাই ও লাভার নিচে চাপা পড়ে। পরে ধীরে ধীরে সেই ছাই জমাট বেঁধে হারিয়ে যায় শহরের চিহ্ন। 16 শতকের শেষের দিকে ডমিনিকো ফন্টানা নামের এক আর্কিটেক্ট খুঁজে পান এই পম্পেই শহরটি।
পরে বিভিন্ন গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা মিলে উদ্ধার করেন এই শহর। ছাই ও লাভার নিচে চাপা পড়ে থাকা মরদেহগুলো ওই অবস্থায় প্রায় 2000 বছর ছিল। ফলে তাদের শরীরের চামড়া মাংস কিছু না থাকলেও সেই আকৃতিটা ঠিকই রয়ে গেছে। গবেষকরা সেই আকৃতির মধ্যে গলিত প্লাস্টার ঢেলে দেন, আর প্লাস্টার শক্ত হলে বেরিয়ে আসে সেই অভিশপ্ত নগরীর লোকেদের অবস্থা। মৃতদেহগুলোকে দেখলে মনে হবে যেন সেগুলো পাথরের তৈরি বা তারা পাথর হয়ে গিয়েছিল, কিন্তু মূলত এগুলো প্লাস্টার দিয়ে কাস্ট পদ্ধতিতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কৃত্রিম হলেও মৃতদেহগুলোর চোখে মুখের আতঙ্ক আর অঙ্গভঙ্গির বাঁচার আকুতি ছিল আসল। পম্পেই tours.it এর তথ্য মতে শহরটি থেকে অন্তত 1150টি মরদেহ উদ্ধার করা হয়, আর বছরের পর বছর সেগুলো একইভাবে রয়ে গেছে। পম্পেই নগরীর ধ্বংসের কারণ কি তাদের পাপাচার কিনা বা পবিত্র কোরআনে তাদের নিয়ে কিছু বলা আছে কিনা এ বিষয়ে কিছুটা ভিন্নমত রয়েছে। যদিও পম্পেই শহর বা এই জাতির নাম পরিষ্কারভাবে কোরআনে কোথাও উল্লেখ নেই, কিন্তু সূরা ইয়াসিনের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি চাইলে স্ব স্থানে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, ফলে তারা সামনেও যেতে পারত না, পেছনেও যেতে পারত না। এই আয়াতে আল্লাহ বলেন, যদি আল্লাহ চান তাহলে তিনি কোনো জাতিকে এমনভাবে বিকৃত করে দিতে পারেন যে তারা সেই মুহূর্তে আটকে যাবে, সামনেও যেতে পারবে না, পেছনেও না। আর পম্পেই শহরের মানুষদের অবস্থাও ঠিক একই রকম হয়ে আছে, তারা তাদের ধ্বংসের মুহূর্তে এখনও আটকে আছে। পম্পেই শহরটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই জায়গাটিতে আর সাক্ষী হন এক ভয়াবহ সময়ের। পুরো নগরী যেন আটকে গেছে তাদের ধ্বংসের মুহূর্তে। তবে এটা কি তাদের পাপের কারণে আসা আযাব নাকি কোনো ভয়াবহ দুর্যোগ, তা আল্লাহ ভালো জানেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন। চলমান সংঘাত থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত এলাকাগুলো ছেড়ে যাচ্ছে এশিয়ার 2 দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের শত শত অধিবাসী। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় দেশ দুটির সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম আতঙ্ক, বাড়ছে ভিটেমাটি ছাড়া মানুষের সংখ্যা। আশ্রয়হীন এসব বাসিন্দাদের প্রশ্ন, কবে সব স্বাভাবিক হবে? তারা কি কখনো নিজ বাড়ি ঘরে ফিরতে পারবে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ধুলায় ঢেকে থাকা সীমান্ত গ্রামের সেই পথ দিয়ে যেতে যেতে বারবার পেছন ফিরে তাকাচ্ছিলেন লিন থোয়েম। মনে হচ্ছিল এই বুঝি আবার গর্জে ওঠে কামানের শব্দ, আবার ছড়িয়ে পড়ে আতঙ্ক। জীবনের দ্বিতীয়বারের মতো বাড়ি ছাড়তে হচ্ছে লিনকে। কাঁধে কয়েকটা কাপড়, সঙ্গে কয়েকজন আত্মীয়, আর পেছনে পড়ে রইল তার 2 সন্তান। গরুগুলোকে দেখাশোনা করতে 2 সন্তানকে চাপিয়াং আম্পেল গ্রামে রেখে আসতে হয়েছে তাকে। ভয়টা সেখানেই এখন সবচেয়ে বেশি। কম্বোডিয়ার চাপিয়াং আম্পেল সীমান্তে থাইল্যান্ডের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর ফের পালাতে হয়েছে লিন থোয়েমকে। প্রথমবার এমনটা হয়েছিল জুলাইয়ে। 2 দেশের মধ্যে তখন তীব্র সংঘাত শুরু হলে এখন তারা আশ্রয় নিয়েছে প্রদেশ প্রশাসনের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে, যা কিছুটা ভেতরের দিকে চংকাল জেলায় বানানো হয়েছে। সেখানে পানি, চিকিৎসা সেবা, খাবার সবই আছে। কিন্তু লিনের ভয়, সংঘর্ষ দীর্ঘ হলে এসব সরবরাহ একসময় বন্ধ হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় উদ্বেগ তার 2 সন্তানকে নিয়ে, যাদেরকে গবাদি পশুর দেখাশোনার জন্য সীমান্তেই রেখে আসতে হয়েছে। 10 ডিসেম্বর 817 কিলোমিটার দীর্ঘ থাই কম্বোডিয়া সীমান্তের 1 ডজনের বেশি স্থানে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, যা জুলাইয়ে 5 দিনের যুদ্ধের পর সবচেয়ে তীব্র লড়াই বলে মনে করছেন দেশটির বাসিন্দারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে 2 দেশেই অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে। জুলাইতেও 2 দেশের নেতাদের ফোন করে তিনি বাণিজ্য চুক্তি স্থগিতের হুমকি দিয়ে লড়াই থামিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন 11 ডিসেম্বর 2 দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অপরকে দোষারোপ করছে নতুন করে শুরু হওয়া হামলার জন্য। 2 দেশেই অভিযোগ করছে নাগরিকদের লক্ষ্য করে গোলা ও রকেট ছোড়া হয়েছে। এই সংঘাত সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি আঘাত করেছে।
কম্বোডিয়ার সরকারি হিসাব অনুযায়ী এই সংঘর্ষে এখনো পর্যন্ত 10 জন নিহত হয়েছে, যার মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন 60 জন। থাইল্যান্ড জানিয়েছে তাদের 9 সৈন্য নিহত এবং 120 জনের বেশি আহত হয়েছে। দুই দেশের সীমান্ত জুড়ে কয়েক লাখ মানুষকে ইতোমধ্যে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ আশ্রয়ে। মোরশেদ আলম, বাংলা ভিশন। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 70 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার মধ্যরাতে জান্তা বাহিনীর বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হাসপাতালটি। বোমাটি হাসপাতালে সরাসরি আঘাত হানার ফলে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে জানিয়েছেন আরাকান আর্মির মুখপাত্র থুখা। হামলার সময় 300 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রোগীদের উপচে পড়া ভিড় ছিল। 2021 সালে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির জান্তা বাহিনী। এরপরই থেকেই দেশটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও একের পর এক সংঘাত আর হামলার ঘটনা ঘটছে। শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার নিজের বদলে কন্যাকে দিয়ে গ্রহণ করানোর কয়েক ঘন্টা পরই হঠাৎই সামনে এলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। যখন সবাই তাকে খুঁজছিল তখনই হোটেলের বারান্দায় দেখা দিলেন মাচাদো। ক্লান্ত কিন্তু অনমনীয় মুখ, নিচে জড়ো হওয়া জনতা তাকে দেখেই উল্লসিত হয়ে উঠল। নির্বাসন ভেঙে গোপন পথ পাড়ি দিয়ে ব্যারিকেড টপকে জনগণের সামনে দাঁড়িয়ে মাচাদো আবার ঘোষণা দিলেন লড়াই চালিয়ে যাওয়ার। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। নরওয়ের শান্ত শীতল রাতে হঠাৎ ভিড় জমে ওঠে অসলো গ্র্যান্ড হোটেলের সামনে। সবার চোখ শুধু একদিকেই, যে নারী 1 বছর ধরে ছিলেন লুকিয়ে, যিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন নৌকা বিমান বদল করে, নিজের জনগণের জন্য সংগ্রাম করতে গিয়ে হয়েছিলেন নিষিদ্ধ। তিনি কি সত্যি এসে পৌঁছেছেন? কয়েক ঘন্টা আগেও তার মেয়ের হাতে শান্তিতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মা তখন কোথায়, কিভাবে ছিলেন কেউ জানত না। নোবেল কমিটির প্রধান শুধু একটি খবর নিশ্চিত করেছিলেন, মাচাদো অস্ত্রতে আসছেন, তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন। আর ঠিক সেই ঘোষণার পর গভীর রাতে গ্র্যান্ড হোটেলের বারান্দায় হঠাৎ ভেসে ওঠে এক পরিচিত মুখ। 58 বছর বয়সী মারিয়া করিনা মাচাদো। ক্লান্ত কিন্তু দমে না যাওয়া চোখ, নিচে দাঁড়ানো শত শত মানুষ মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ল তাকে এক পলক দেখেই। স্প্যানিশ ভাষায় তাকে বলতে শোনা গেল, সাহসী সাহসী, স্বাধীনতা স্বাধীনতা। মাচাদো হাত বুকে রেখে গাইলেন ভেনেজুয়েলার জাতীয় সঙ্গীত গ্লোরিয়া আল ব্রাভো পুয়েবলো। নির্বাসন ভেঙে ফিরে পাওয়া নিজের জনগণের সামনে দাঁড়িয়ে আবার ঘোষণা করলেন সংগ্রামের অঙ্গীকার। এই উপস্থিতি শুধু একটি আগমনের দৃশ্য নয়, এটি ছিল গোপনে পালানোর এক উত্তাল গল্পের পরিণতি। 9 ডিসেম্বর ভেনেজুয়েলা থেকে নৌকা যোগে গুপ্তচর নীতির মতো বের হয়ে ক্যারিবীয় দ্বীপ কুরাসাওয়ে পৌঁছান তিনি। সেখানে নিরাপত্তা দলের সহায়তায় পরিবর্তন করেন গন্তব্য, ওঠেন একটি ব্যক্তিগত বিমানে। 2014 সাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা 2024 সালের বিতর্কিত নির্বাচনের পর ধরপাকড় থেকে বাঁচতে আত্মগোপনে থাকা এই নারীকে নরওয়ে পৌঁছাতে হয়েছিল গোপনে অজানা পথ ঘুরে। সেই নারীকেই দেখা গেল পরে হোটেলের নিচে অপেক্ষা করা সমর্থকদের দিকে ছুটে যেতে। ব্যারিকেড টপকে হঠাৎই আলিঙ্গন করলেন বহুদিনের দূরত্বে থাকা মানুষেরা। যে দেশের নির্বাচনের ফল নিয়ে বিক্ষোভ, বিরোধীদের জেল নির্যাতন চলছে, সেখানে মাচাদোকে বিপুল ব্যবধানে জেতা সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয়নি। সেই দেশের জন্য তার এই যাত্রাই এখন প্রতিরোধের নতুন প্রতীক। মাচাদোকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে তার দীর্ঘ ও সাহসী সংগ্রামের স্বীকৃতি স্বরূপ। একদিন আগে মেয়ে পুরস্কার নিলেও মা ছিলেন রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় বন্দী। আর পরের দিন রাতে মা এসে দাঁড়ালেন মুক্ত আকাশের নিচে, নোবেল জয়ের বারান্দায়, নিজের জনগণের স্লোগানের সামনে। মোরশেদ আলম, বাংলা ভিশন।
ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বাকযুদ্ধ হয়েছে। বুধবার নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেহরু গান্ধী পরিবার বংশ পরম্পরায় ভোট চোর বলে মন্তব্য করেন, যার প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে প্রায়ই দ্বন্দ্বে জড়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেশটির পার্লামেন্ট অধিবেশন চলাকালেই একাধিকবার কথার লড়াইয়ে জড়িয়েছেন এই দুই নেতা। তবে এবার সেই পার্লামেন্ট চত্বরের মধ্যেই অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ এক বৈঠকে বসলেন রাহুল গান্ধী। 10 ডিসেম্বর হওয়া 88 মিনিটের এই বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শীতকালীন অধিবেশনের মাঝামাঝি সময়ে দুই শীর্ষ নেতার এমন দীর্ঘ বৈঠক স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর বলছে, এই বৈঠকের মূল এজেন্ডা ছিল নতুন প্রধান তথ্য কমিশনার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা। পরে জানা যায় শুধু মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়েই ছিল না, বরং 8 জন তথ্য কমিশনার এবং 1 জন ভিজিলেন্স কমিশনার নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। সূত্রমতে রাহুল গান্ধী সব নিয়োগের বিষয়ে তার আপত্তি জানিয়েছেন এবং লিখিতভাবে তা জমা দিয়েছেন। বিরোধী দলের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ বিলম্ব করছে। এর ফলে সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমছে প্রশাসনিক স্বচ্ছতা। অন্যদিকে সরকারি পক্ষের দাবি, প্রক্রিয়া চলমান এবং সঠিক যাচাই বাছাই করতে সময় লাগছে। সরকারি নিয়ম অনুযায়ী ভারতের তথ্য কমিশন ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ একটি বিশেষ কমিটি করে। কমিটির প্রধান থাকেন প্রধানমন্ত্রী, সদস্য হিসেবে থাকেন তার মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা। সবশেষ বৈঠকে সে ভূমিকাতেই রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। বৈঠকের পর ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে বসেন দুই দলের নেতারা। সেখানেও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় অমিত শাহ ও রাহুল গান্ধীর মাঝে তীব্র বাকবিতণ্ডা হয়। লোকসভায় দেওয়া বক্তৃতায় ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা পাল্টা বলেন, পার্লামেন্টে তিনি কিভাবে বক্তব্য দেবেন তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। অমিত শাহ বলেন, বিরোধী দলীয় নেতা ভোট চুরির কথা বলেন, অথচ নেহরু ও গান্ধী পরিবার হল বংশ পরম্পরায় ভোট চোর। গান্ধী নেহরু পরিবারকে নিশানা করে অমিত শাহ আরও বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনই ছিল প্রথম ভোট চুরির উদাহরণ। অমিত শাহের এই মন্তব্যে লোকসভায় বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা হইচই শুরু করেন। श्री सरदार पटेल को मिले और 2 वोट जवाहरलाल नेहरू जी को, और साहब प्रधानमंत्री जवाहरलाल जी बने। রাহুল গান্ধীর মা সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও ছাড় দেননি অমিত শাহ। অভিযোগ করে বলেন, তিনি নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছিলেন। নিজের ভোট চুরি আড়াল করতে তিনি আইন করেছেন যাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না করা যায়। যদিও অমিত শাহর দাবির প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের পার্লামেন্ট সদস্যরা বলেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। সব মিলিয়ে মোদী রাহুলের দীর্ঘ বৈঠক এবং লোকসভা অধিবেশনে অমিত শাহর বিতর্কিত মন্তব্য ভারতের উত্তপ্ত রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে। ভারতের রাজনৈতিক দ্বৈরথের তীব্রতা যে পার্লামেন্টের দেয়াল পেরিয়েও সমানভাবে বর্তমান, এই ঘটনা সেটি স্পষ্ট করে দিয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।